হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব। আজকে আমরা পার্ট 2 আলোচনা করব, অর্থাৎ সাহিত্যিক উপাদানের মধ্যে যে দেশীয় সাহিত্যিক উপাদান সেগুলো নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা বিদেশি যে সাহিত্যিক উপাদানগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা সিবিপিবিইউ বা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, পেপার 1 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি যে সাহিত্যিক উপাদানগুলি রয়েছে সেগুলোর গুরুত্ব নিয়ে আলোচনা করব, বা সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে প্রাচীন কালে বহু বিদেশি, ঠিক আছে, যেমন গ্রিক হোক, রোমান, চৈনিক, তিব্বতীয় ও মুসলিমরা ভারতে আসেন এবং ভারত সম্পর্কে তাদের অভিজ্ঞতা তারা লিপিবদ্ধ করেন, যা ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ। তো প্রাচীন ভারতে কিন্তু বিভিন্ন দেশ থেকে একাধিক গ্রিক হোক, তারপরে রোমান হোক, চৈনিক হোক, তিব্বতীয় হোক বা মুসলিমরাই হোক না কেন, তারা ভারতে এসেছিলেন এবং ভারতে পরিভ্রমণের পর তারা তাদের অভিজ্ঞতা যে ছিল সেই অভিজ্ঞতা কিন্তু লিপিবদ্ধ করেছিলেন। সুতরাং সেগুলো বিদেশি সাহিত্য হিসেবে বিবরণ করা যায় এবং সেগুলো থেকেই আমরা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস জানতে পারি। ঠিক আছে, সুতরাং প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই যে সাহিত্যিক উপাদানের মধ্যে বিদেশি সাহিত্যিক উপাদানগুলি রয়েছে সেগুলোরও গুরুত্ব কিন্তু যথেষ্ট অপরিসীম। যেমন প্রথম ক্ষেত্রে বলা যায় যে গ্রিক বিবরণ। ঠিক আছে, এক্ষেত্রে বলা যায় যে গ্রিক লেখকদের মধ্যে সর্বপ্রথম গ্রিক ঐতিহাসিকের জনক হেরোডোটাসের রচনা থেকে ভারতের উত্তর পশ্চিম সীমান্তের পার্শ্বিক বিজয়ের কথা কিন্তু জানা যায়। তো ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে বলা হয়। এবং তার বিবরণ থেকে আমরা কি জানতে পারি? তার বিবরণ থেকে আমরা উত্তর পশ্চিম সীমান্তের পার্শ্বিক বিজয়ের কথা কিন্তু জানতে পারি। এছাড়া রয়েছে যে নিয়ারকাস ও ওনেসিক্রিটাস, এছাড়া অ্যারিস্টোবুলাস এর রচনা থেকে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের বিবরণও কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তারপরে রয়েছে গ্রিক লেখকদের মধ্যে ইন্ডিকা গ্রন্থের লেখক মেগাস্থিনিস কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। তো মেগাস্থিনিস কিন্তু ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষে আসার পর পরিভ্রমণের পর তিনি যে লিপিবদ্ধ করেছিলেন বা তিনি তার যে অভিজ্ঞতা নিয়ে গ্রন্থ রচনা করেছিলেন তার নাম কি? ইন্ডিকা। সুতরাং এই গ্রন্থ থেকে ভারতবর্ষের সম্পর্কে একাধিক তথ্য আমরা জানতে পারি। সুতরাং বলা হয়েছে যে তার রচনা থেকে মৌর্য সাম্রাজ্য ও সমকালীন ভারতের বহু মূল্যবান তথ্য কিন্তু জানা যায়। তো তিনি মৌর্য সাম্রাজ্যের সময়কালে এসেছিলেন, মৌর্য যুগে এসেছিলেন। তো তার রচনা থেকে আমরা মৌর্য সাম্রাজ্য এবং বিভিন্ন মৌর্য সম্রাট এবং তার পাশাপাশি তৎকালীন ভারতের যে বহু অবস্থা, সামাজিক হোক, রাজনৈতিক হোক, সমস্ত কিছু সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। কার রচনা থেকে? মেগাস্থিনিসের রচনা থেকে। এছাড়াও পালিবায়াস রচিত পেরিপ্লাস অফ দি এরিথিয়ান সি এবং টলেমির রচিত ভূগোল, প্লিনি রচিত প্রাকৃতিক ইতিহাস থেকে ভারত ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এছাড়া আরো বহু লেখক রয়েছে, যেমন পালিবায়াস, তারপরে তার রচিত পেরিপ্লাস অফ দি এরিথিয়ান সি এবং টলেমির রচিত ভূগোল, তারপরে প্লিনি রচিত প্রাকৃতিক ইতিহাস থেকে আমরা কিন্তু একাধিক উপাদান জানতে পারি বা প্রাচীন ভারত সম্পর্কে একাধিক তথ্য জানতে পারি, যেগুলো আমাদের ইতিহাস রচনায় কিন্তু সাহায্য করে। তো এই গেল গ্রিক লেখকদের বিবরণ। এবারে আমরা আলোচনা করব যে চীনা বা তিব্বতীয় লেখকদের বিবরণ সম্পর্কে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে ফাহিয়েন রচিত ফু কুকি এবং হিউয়েনসাং রচিত সি ইউকি ইৎসিত এর বিবরণী, তিব্বতীয় পণ্ডিত লামা তারনাথ রচিত ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থ থেকে ভারতে শক, পল্লব, কুষাণ, গুপ্ত ও ইতিহাসের নানা অজানা তথ্য সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, লামা তারনাথের রচনা থেকে আমরা জানতে পারি। তো ফাহিয়েন যিনি রয়েছেন বা ফাহিয়েন, হিউয়েনসাং, তারাও কিন্তু ভারতে এসেছিলেন, তারা চীন থেকে ভারতে এসেছিলেন। ঠিক আছে, তো
ভারতবর্ষে আসার পর, পরিভ্রমণের পর তারা নিজস্ব অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন এবং এর ফলস্বরূপ ফাহিয়েন যিনি গ্রন্থ রচনা করেছিলেন সেই গ্রন্থের নাম কি? সেই গ্রন্থের নাম হলো ফু কো কিং এবং হিউং সাং রচিত গ্রন্থের নাম কি? সি হিউ কি। তো এই দুটো গ্রন্থ থেকেই আমরা কিন্তু ইতিহাসের একাধিক তথ্য জানতে পারি। এছাড়া ইচ্ছিতের বিবরণ, তারপরে লামা তারনাথের যে বিবরণ, সেগুলো থেকেও আমরা কিন্তু একাধিক তথ্য জানতে পারি। বিশেষ করে ভারতে বৌদ্ধ ধর্মের যে জন্ম, সেই জন্ম জানতে পারি। এছাড়া ভারতে শক, পল্লব, কুষাণ ও ইতিহাসের যে নানা তথ্য রয়েছে, বিভিন্ন রাজবংশগুলো রয়েছে তাদেরও সম্পর্কে কিন্তু জানতে পারি। তো এই গেল চীনা ও তিব্বতীয় পণ্ডিতদের বিবরণ। এবারে আমরা আলোচনা করব আরবীয় বিবরণ, ঠিক আছে? তো মুসলিম ঐতিহাসিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন অল বিরুনি, ঠিক আছে? তো তিনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন এবং দীর্ঘকাল ভারতে বসবাস করে ভারতীয় ধর্ম, দর্শন, বিজ্ঞান ও সাহিত্য সম্পর্কে অনুশীলন করেন এবং 1030 খ্রিস্টাব্দে কিতাব উল হিন্দ গ্রন্থ তিনি রচনা করেছিলেন, যা থেকে সমকালীন যে নানা তথ্য, সে তথ্য আমরা জানতে পারি, বিশেষত সমাজ ধর্ম সম্পর্কে জানতে পারি। তো অল বিরুনি তিনি কিন্তু মুসলিম ঐতিহাসিকদের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক, ঠিক আছে? তো তিনি ভারতবর্ষে এসেছিলেন সুলতান মাহমুদের সঙ্গে, এগুলো আমরা পরবর্তী আলোচনা করব পরবর্তীতে। তো তিনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসার পর ভারতেই কিন্তু বসবাস করতে শুরু করে দেন। এরপর ভারতবর্ষের ভাষা সম্পর্কে জানেন, তারপরে বিভিন্ন রীতিনীতি, ধর্ম, দর্শন ইত্যাদি বিজ্ঞান সম্পর্কে তিনি কিন্তু জ্ঞান অর্জন করেন। তারপর তিনি লিপিবদ্ধ করেন সেগুলো। তিনি কিতাব উল হিন্দ গ্রন্থ রচনা করেছিলেন 1030 খ্রিস্টাব্দে। সুতরাং এই গ্রন্থ থেকে আমরা কিন্তু তৎকালীন সময়ের যে সমাজ হোক, রীতিনীতি হোক, সামাজিক, তারপরে রাজনৈতিক, সামাজিক, এছাড়াও ধর্মীয় নানা তথ্য কিন্তু জানতে পারি। তো এই সুতরাং বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় যে ভারতে আগত বিদেশি তাদের যে নিজস্ব অভিজ্ঞতা থেকে রচিত গ্রন্থগুলি, সেই গ্রন্থগুলিও কিন্তু আমাদের নানা দিক থেকে সাহায্য করে থাকে। সুতরাং প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই বিদেশি সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব যথেষ্ট অপরিসীম। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।